একটা প্রশ্ন দিয়ে শুরু করি। মহাভারত কি শুধু ভারতের গল্প, নাকি আমরা গল্পটাকে একটা আধুনিক মানচিত্রের মধ্যে জোর করে আটকে ফেলেছি? আজ যদি কেউ জিজ্ঞেস করে কুরু, গান্ধার, মগধ, কম্বোজ এই রাজ্যগুলো আজ কোথায়, তাহলে উত্তরটা কি সত্যি শুধু একটা দেশের নাম? আজ আমরা গল্প বলবো না, আজ আমরা মানচিত্র খুলব। নমস্কার, আমি রোহিত। আপনি দেখছেন ভারত জলসা, যেখানে পরিচিত গল্পগুলোকে আমরা পৃথিবীর মানচিত্রেতে বসিয়ে দেখি। গত পর্বে আমরা যুদ্ধক্ষেত্র খুঁজেছিলাম, আজ আমরা রাজ্যগুলো খুঁজব। ভিডিওটা দেখতে দেখতে আপনার মতামতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন প্রশ্নভিত্তিক আলোচনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। একটা বিষয় আগে পরিষ্কার করা দরকার। মহাভারতের যুগে দেশ মানে দেশ ছিল না, রাজ্য মানে রাজ্য ছিল না। তখন সীমানা আঁকা হতো না সোজা দাগে। সীমানা তৈরি হতো নদী দিয়ে, পাহাড় দিয়ে, অরণ্য দিয়ে, আর মানুষের চলাচল দিয়ে। আজ আমরা যে রাজনৈতিক মানচিত্র দেখি সেটা আধুনিক, কিন্তু মহাভারতের মানচিত্র ছিল চলমান। আর সেই চলমান মানচিত্রটাই আজ আমরা ধরার চেষ্টা করব। প্রথমে আসি কুরু রাজ্যে। মহাভারতের কেন্দ্রে যে নামটা বারবার ফিরে আসে, কুরু। এই কুরু রাজ্য আজ কোথায়? প্রাচীন গ্রন্থ, পুরাণ, এমনকি প্রত্নতাত্ত্বিক গবেষণায় একটা জায়গা এসে মিল হয়। আজকের হরিয়ানা, যেটা পশ্চিম উত্তরপ্রদেশে, আর দিল্লির আশেপাশের বিস্তৃত অঞ্চলে। কুরুক্ষেত্র, ইন্দ্রপ্রস্থ, এগুলো আধুনিক শহরের নাম নয়, এগুলো ছিল একটা সাংস্কৃতিক ও রাজনৈতিক বলয়। এর পাশেই ছিল পাঞ্চাল, আজকের রোহিলখণ্ড, আওধ অঞ্চল, গঙ্গার তীরবর্তী বিস্তীর্ণ ভূমি। অর্থাৎ মহাভারতের হৃদয় আজকের ভারতের মধ্যেই। কিন্তু এখানেই গল্প শেষ হয় না। এই পর্যায়ে একটা জরুরি প্রশ্ন আসে, হস্তিনাপুর কি আজকের মিরাট? মহাভারত বলে হস্তিনাপুর ছিল গঙ্গার তীরে, আর এক ভয়াবহ বন্যার পর এই রাজধানী পরিত্যক্ত হয়। এই সূত্র ধরেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিংশ শতাব্দীর মাঝামাঝি মিরাট জেলার কাছে খনন কার্য চালায়। প্রত্নতত্ত্ববিদ বিবিলালের নেতৃত্বে পেইন্টেড গ্রেভিয়ার সংস্কৃতির নিদর্শন পাওয়া যায়, যার সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 1200 থেকে 800 অব্দি। এর মানে কি? এর মানে এই অঞ্চলটি মহাভারতের সময় নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এখানেই থামতে হয়, কারণ কোথাও লেখা নেই এটাই সেই হস্তিনাপুর। প্রত্নতত্ত্ব সম্ভাবনা তৈরি করে, নিশ্চয়তা নয়। ঠিক একইভাবে ইন্দ্রপ্রস্থ মানেই দিল্লি, এই ধারণাটিও একটি শিক্ষিত অনুমান। ইতিহাসবিদ রুমিলা থাপার আমাদের সতর্ক করেন, দিল্লি বহুস্তরের নগর, একটি প্রাচীন বসতির অস্তিত্ব কোনো নির্দিষ্ট নামের শহরকে স্বয়ংক্রিয়ভাবে প্রমাণ করে না। এবার পূর্ব দিকে তাকাই, মগধ। মহাভারতের সময়ও মগধ ছিল শক্তিশালী, আজকের বিহার, রাজগীর, পাটলিপুত্রের অঞ্চলে। নদী, উর্বর ভূমি, বাণিজ্য পথ সব মিলিয়ে মগধ ছিল একটি উঠতি শক্তি। এই অংশটা আধুনিক ভারতের মধ্যেই পড়ে, এখানে তেমন দ্বিধা নেই। এবার আসি শকুনি আর গান্ধারীর রাজ্যে, গান্ধার। আজ গান্ধার পরে উত্তর পশ্চিম পাকিস্তান, খাইবার পাস এবং পূর্ব আফগানিস্তানের অংশে। এখানে গবেষকদের মধ্যে তেমন দ্বিমত নেই। বৌদ্ধ সাহিত্য, গ্রিক ঐতিহাসিকবিদদের বিবরণ এবং প্রত্নতত্ত্ব তিনটেই গান্ধারকে এই অঞ্চলের সঙ্গে যুক্ত করে। এই প্রথম আমরা দেখি একটি মহাভারতীয় রাজ্য আধুনিক ভারতের সীমানা ছাড়িয়ে যায়। আরও উত্তরে গেলে একটা নাম আসে, কম্বোজ। মহাভারতে কম্বোজ ছিল ঘোড়া প্রধান যুদ্ধ সংস্কৃতির অঞ্চল। আজ এই অঞ্চল পড়ে আফগানিস্তান, তাজিকিস্তান, মধ্য এশিয়ার সীমান্তে। ভাবুন,
মহাভারতের রাজ্যগুলো আজ ছড়িয়ে আছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, একাধিক দেশে। এখন প্রশ্নটা আর ধর্মের নয়, প্রশ্নটা সভ্যতার। এখানে একটা গুরুত্বপূর্ণ নীতিতে পৌঁছানো যায়। যেসব মহাভারতীয় রাজ্য একাধিক স্বাধীন ঐতিহ্যে উপস্থিত, মহাভারত, বৌদ্ধ সাহিত্য, গ্রিক বিবরণ প্রত্নতত্ত্বে তাদের অবস্থান তুলনামূলকভাবে নির্দিষ্ট। মগধ, কাশী, কোশল, গান্ধার। আর যেসব রাজ্য প্রধানত একটিমাত্র গ্রন্থের উপর নির্ভরশীল, যেমন ইন্দ্রপ্রস্থ বা দ্বারকা, তাদের অবস্থান সবসময় সম্ভাবনার স্তরে থাকবে। এই সীমাবদ্ধতা স্বীকার করাই গবেষণার সততা। দ্বারকা নিয়ে আবেগ সবচেয়ে বেশি। ভগবত পুরাণ বলে, কৃষ্ণের প্রয়াণের পর সমুদ্র দ্বারকাকে গ্রাস করে। এই সূত্র ধরেই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি গুজরাট উপকূলে সমুদ্রতলে অনুসন্ধান চালায়। প্রত্নতত্ত্ববিদ ডক্টর এস.আর. রাও প্রাচীন কাঠামোর সন্ধান দেন, যা এই উপকূলে একটি গুরুত্বপূর্ণ বন্দর সভ্যতার ইঙ্গিত দেয়। কিন্তু ইতিহাসবিদদের সতর্কতা এখানেই, সব বন্দরই দ্বারকা নয়। পুরাণের নগরী আর প্রত্নতাত্ত্বিক বন্দরের মধ্যে সরাসরি সমীকরণ টানা পদ্ধতিগত ভুল। মহাভারতের মানচিত্র দেশ দিয়ে নয়, নদী দিয়ে বোঝা যায়। গঙ্গা, সিন্ধু, সরস্বতী, স্মৃতি, এই নদীগুলো ছিল যোগাযোগের পথ, সংস্কৃতির পথ, রাজনীতির পথ। আজকের পতাকা তখন ছিল না, কিন্তু নদী ছিল, পাহাড় ছিল, আর মানুষ ছিল। এর আগের ভিডিওতে আমরা কুরুক্ষেত্রের অবস্থান নিয়ে কথা বলেছি, আর তারও আগে লঙ্কা কোথায় ছিল সেই প্রশ্ন তুলেছি। এই ভিডিওগুলো একসঙ্গে দেখলে মহাভারত আর রামায়ণ একটা নতুন মানচিত্র পায়। লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। মহাভারতের রাজ্যগুলো আজ কোথায় পড়ে এর কোনো এক লাইনের উত্তর নেই, কিন্তু এইটুকু নিশ্চিত, আমরা যদি গল্পকে আধুনিক মানচিত্রে আটকে ফেলি, তাহলে তার গভীরতাটা হারিয়ে ফেলব। আজকের মতো এখানেই ইতি। আমি রোহিত। শুনতে থাকুন, দেখতে থাকুন ভারত জলসা।